নমস্কার, স্বর্ণালী স্পিক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। আমরা দেখলাম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন, প্রায় আধ ঘন্টার তার ভাষণ রাখলেন এবং সেই ভাষণের মূল যে নির্যাসটুকু যদি বার করা যায় সেখানে দেখা যাবে কংগ্রেস সহ বিরোধীদের নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদী মূলত কোন ইস্যুতে? মহিলা সংরক্ষণ সংশোধনী বিল আমরা দেখেছি পাশ করাতে পারেনি ভারতীয় জনতা পার্টি এবং সেই কারণেই সেই ক্ষোভ কিন্তু রীতিমতো আছড়ে পড়েছে তার এই আধ ঘন্টার প্রায় ভিডিও বা মন কি বাত অনুষ্ঠানে। সেই নিয়ে আজকে আমি আলোচনা করব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো বিঁধলেন অবশ্যই, কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা নাকি এই যে বিল সেই বিল নাকি পাশ হতে দেয়নি। অন্ততপক্ষে নরেন্দ্র মোদীর মুখে এই কথাই কিন্তু শোনা গিয়েছে একাধিকবার। আর ঠিক সেই প্রেক্ষাপটেই বিজেপির অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকারের এই যে মহিলা সংরক্ষণ বিল তা পাশ করার ক্ষেত্রে কতটা সদিচ্ছা ছিল, আদৌ সদিচ্ছা ছিল কিনা সেই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই প্রশ্নই তুলছেন। ঠিক সেই নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। অবশ্যই আলোচনায় তো আসবো, তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং একই সঙ্গে বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসা যাক, আমরা দেখেছি এই যে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপাদমস্তক কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টি প্রত্যেকে কিন্তু বিধিয়েছেন। আর এখানেই আমরা দেখেছি যে কংগ্রেসের বিরুদ্ধে পরিবারবাদ থেকে শুরু করে মহিলাদের সপক্ষে কাজ করে না কংগ্রেস বা মহিলাদের সপক্ষে তারা নেই নাকি বা তারা নাকি মহিলাদের পাশে দাঁড়াননি বলেও অভিযোগ তুলেছেন নরেন্দ্র মোদী। শুধুমাত্র কংগ্রেস নয়, পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি অন্যান্য যে বিরোধীরা রয়েছে তাদেরও কিন্তু সমস্বরে বিধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা দেখেছি এই যে মহিলা সংরক্ষণ বিল প্লাস আসন পুনর্বিন্যাস যে বিল, সেই বিল পাশ করানোর জন্য কিন্তু মূলত সংসদে যেহেতু এটি সংবিধান সংশোধনী করতে হতো সে কারণেই কিন্তু 2/3 অর্থাৎ সংসদে উপস্থিত যে সাংসদরা রয়েছেন তাদের মধ্যে 2/3 ভোট কিন্তু আবশ্যক ছিল। অবশ্যই এই বিলের সমর্থনে গেলে তবেই কিন্তু এই বিল পাশ হতো, কিন্তু আমরা দেখেছি যে এই বিল কিন্তু পাশ হয়নি। 2/3 সমর্থন জোগাড় করতে রীতিমতো ব্যর্থ হয়েছে কেন্দ্রের সরকার এবং তার পরবর্তীতেই মোদীর এই মন কি বাত অনুষ্ঠানে একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি বিরোধীদের প্রতি। এই প্রেক্ষাপটে আমরা দেখেছি বিরোধীদের একাংশ তারা কি বলছেন যে যেহেতু সামনে নির্বাচন রয়েছে, তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু আগামী 23 এপ্রিলে নির্বাচন রয়েছে আপনারা জানেন, এবং সেই কারণেই তার আগে ভাগে মূলত মহিলা ভোট ব্যাংক নিজেদের সমর্থনে পেতেই নরেন্দ্র মোদীর সরকার এই বিল এনেছিল একেবারে এই বিধানসভা নির্বাচনের আগে এতটা তৎপরতার সঙ্গে। কেন তারা এই কথা বলছেন? কারণ আমরা দেখেছি যে এর আগেও কিন্তু অনেকটা সময় ছিল, সেই সময়ে কিন্তু তারা এই বিল আনেননি। আরো একটা স্পেসিফিক্যালি যে তথ্য আপনাদের জানাবো যে 2023 আমরা দেখেছিলাম যখন মহিলা সংরক্ষণ বিল আইন পাশ হয়েছিল, তারপরে কিন্তু কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছিল যে এর পরবর্তীতে যে জনগণনা হবে তারপরেই কিন্তু মূলত এই মহিলা সংরক্ষণ বিল পাশ করা হবে। অর্থাৎ এই যে মহিলা সংরক্ষণ বিলের ক্ষেত্রে যে উদ্যোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে এই যে বিজেপি সরকার নিয়েছে সেই উদ্যোগ কিন্তু তখন নেওয়া হবে। কিন্তু 2029 আগেই, এত আগে ভাগে 2026 মধ্যেই 2011 যে জনগণনা সেই অনুযায়ী কেন হঠাৎ করে এই মহিলা সংরক্ষণ বিল তাদের প্রয়োগ করতে হলো বা প্রস্তাব পেশ করতে হলো এতটা আগে ভাগে তড়িঘড়ি, এবং এই সিদ্ধান্ত কেনই বা নিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার বা যদি বলি বিজেপি সরকার, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। অবশ্যই এই প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আজ রাখতে চলেছি। খুব স্বাভাবিকভাবেই যদি এই বিল পাশ হয়ে যেত তার কৃতিত্ব কিন্তু নিত বিজেপি সরকার, এবং নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে, বিশেষ করে তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনের আগে এই কৃতিত্ব যদি পেয়ে যেত ভারতীয় জনতা পার্টি তাহলে কিন্তু তাদের ভোট পেতে অনেকটাই সুবিধা হতো। মূলত যে মহিলা ভোট ব্যাংককে তারা
টার্গেট করছে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের জন্য যে মহিলা ভোট ব্যাংক সর্বদা সহায় থাকে, সেই মহিলা ভোট ব্যাংকের সমর্থন পেতে কিন্তু অনেকটাই সাহায্য করতো এই বিল বিজেপিকে। তবে সেই বিল কিন্তু পাশ হয়নি। খুব স্বাভাবিকভাবেই এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি অনেকটাই পিছিয়ে গেল, বেশ বড় ধাক্কা খেয়েছে ভারতীয় জনতা পার্টি, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি সরকারের এই যে বিল আনার ক্ষেত্রে যে সদিচ্ছা, সেই সদিচ্ছা নিয়ে কিন্তু এক একটি প্রশ্ন ইতিমধ্যেই উত্থাপন করতেই হয়। অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু একাধিক পর্যবেক্ষণ করে বিশ্লেষণ করে কিন্তু এমনটাই জানাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি প্রশ্ন থাকে। প্রথম যে প্রশ্ন আপনাদের সামনে রাখতে চেষ্টা করব, আমরা দেখেছি এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার 33% মহিলাদের সংরক্ষণের কথা বলছে, সেখানে 2024-এ তার কি প্রতিফলন হয়েছিল? আমরা দেখেছিলাম 2024-এ মূলত যে 543টি লোকসভা আসন, সেখানে শরিকদের ভাগ করে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি তারা 441টি আসনে প্রার্থী দিয়েছিল, এবং এই 441টি আসনে প্রার্থীর মধ্যে আপনারা কি জানেন যে কত শতাংশ মহিলা প্রার্থী ছিল? মাত্র 69 জন মহিলা প্রার্থী ছিল এই 441 জনের মধ্যে, এবং যা যদি শতাংশের নিরিখে আপনাদের জানাতে চাই, তার শতাংশ হচ্ছে প্রায় 16.5%। যদি ধরি 16%, মানে 33% তো তারা ছুঁতে পারেইনি, মাত্র 16.5%তে গিয়ে আটকে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে যদি তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে দেখি, তারা কিন্তু বরাবরই এই 33%-এর যে একটা সংখ্যা, যে একটা পরিসংখ্যান, তা কিন্তু বরাবরই অতিক্রম করে এসেছে সবসময় তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তারা আমরা দেখেছি যে মহিলা প্রার্থীদের যে সংখ্যা, তা কিন্তু অনেকটাই বাড়িয়েই দিয়েছে বলা যায়। মহিলা প্রার্থীদের অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনে তারা মহিলা প্রার্থীদের কিন্তু এগিয়ে দিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই সদিচ্ছা কতটা ছিল, সেটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়ায়। পরবর্তী যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে যে এই যে মহিলা সংরক্ষণ বিলের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, মন কি বাত অনুষ্ঠানে তিনি বিরোধীদের নিশানা করলেন, তাহলে তিনি ওয়েট করলেন না কেন? তিনি এই যে আসন পুনর্বিন্যাস, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে যে হিসেব যেমনটা বলেছে যে 543 থেকে এই যে আসন সংখ্যা, তা কিন্তু হয়ে দাঁড়াতো 850। এই যে 850 সংখ্যার যে আসন বিন্যাস যদি হয়ে দাঁড়াতো, সেখানে আপনারা কি জানেন যে মহিলা প্রতিনিধিত্বের সংখ্যা তাহলে ঠিক কত দাঁড়াতো? মহিলা প্রার্থী সেখানে মিনিমাম 250-রও বেশি দাঁড় করাতে হতো বিভিন্ন দলকে। বুঝতেই পারছেন সেই হিসাবটা কিন্তু অনেকটাই বেশি। যেখানে ভারতীয় জনতা পার্টি 2024-এ মাত্র 16.5% প্রার্থী দিচ্ছে মহিলা, তারা কি আদৌ এই হিসাব পূরণ করতে পারত? মহিলা প্রার্থীদের সংরক্ষণ করতে পারত তারা? সেই কারণেই হয়তো 2011-র যে হিসেব অনুসারে তারা কিন্তু এত আগে ভাগে মহিলা সংরক্ষণ বিল পাশ করতে চাইছিলেন, এমনটাই মতামত দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ সহ বিজেপির বিরোধী দলগুলি। পাশাপাশি অবশ্যই আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে রাখার চেষ্টা করব। কি সেই তথ্য? আমরা দেখেছি যে এই যে মহিলা সংরক্ষণ সংশোধনী যে বিল, সেই বিল আনা এবং আসন পুনর্বিন্যাস, সেই বিল যদি আনা হতো, সেক্ষেত্রে যদি আসন পুনর্বিন্যাসের পরেই মহিলা সংরক্ষণ হতো, তাহলে কিন্তু তপশিলি জাতি, উপজাতি যে সম্প্রদায় রয়েছে, তাদেরও কিন্তু ভোট পার্সেন্টেজ অনেকটাই বেড়ে যেত। আর এখানে একটি পরিসংখ্যান আপনাদের দিয়ে রাখি যে 2024-এর যে নির্বাচন আমরা দেখেছিলাম, সেই নির্বাচনে কিন্তু 30টি আসনের মধ্যে প্রায় 16টি আসনে হেরে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি। 30টি আসন কেন বলছি? কারণ 2019-এ কিন্তু তারা অনেকগুলি আসনেই জয়ী হয়েছিল। তবে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের অধ্যুষিত যে আসনগুলি রয়েছে, তারা কিন্তু নরেন্দ্র মোদী হোক বা বিজেপি সরকারকে হোক, তারা কিন্তু ভরসা করতে পারেনি, এবং সেই কারণেই তার যে প্রতিফলন, তা কিন্তু 2024-এর যে নির্বাচনে সেখানে কিন্তু দেখা গিয়েছিল। অর্থাৎ প্রায় 16টি আসন হারিয়েছিল ভারতীয় জনতা পার্টি। খুব স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে দাবি করছেন তিনি যে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল এনে তারা মহিলাদের পাশে দাঁড়াতেন, সেই দাবি কিন্তু আদতেও যে কতটা বাস্তবায়ন তার হতো, সেখানেই কিন্তু এই প্রশ্ন একটা
উঠে আসছে। কারণ কি? কারণ খুব স্বাভাবিকভাবেই যদি মহিলাদের যে প্রতিনিধিত্বের কথা আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি, সেই প্রতিনিধিত্ব যদি বাড়তো এই আসন পুনর্বিন্যাসের পরে, তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটু হলেও চাপে পড়ে যেত ভারতীয় জনতা পার্টি। কারণ একদিকে তাদের মহিলা প্রার্থীও অনেক দিতে হতো, 250-টিরও বেশি মহিলা প্রার্থী তাদের দিতে হতো, প্রায় 268 আসনে কিন্তু মহিলা প্রার্থী তাদের দিতে হতো। পাশাপাশি তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য যে আসন ইতিমধ্যেই সংরক্ষিত রয়েছে, তার থেকে অনেকটাই কিন্তু বেড়ে যেত সেই শতাংশের মাত্রা, এবং সেই শতাংশের মাত্রা যদি বেড়ে যেত, তাহলে সেখানেও কিন্তু এই সংরক্ষণের হিসেব অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে মাথায় রাখতে হতো। এবং সেই প্রেক্ষাপটেই ভারতীয় জনতা পার্টি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিল নিয়ে সদিচ্ছা প্রশ্নের সম্মুখীন হয়েছে বলে ইতিমধ্যেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ, এবং একই সঙ্গে বিজেপি বিরোধী যে দলগুলি রয়েছে তারাও কিন্তু এই প্রশ্নই তুলে আনছে। অবশ্যই আপনাদের সামনে আমার যে কাজ তথ্য দেওয়া, আমি কিন্তু সেই তথ্য ইতিমধ্যেই দিয়েছি, এবং এই তথ্যের মাধ্যমে আপনারা বিচার করুন যে আপনারা কি বলছেন, যে এই যে বিল, সেই বিল যদি পাশ হয়ে যেত, তাহলে কি ভারতীয় জনতা পার্টি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারত, বা নাকি এই বিল পাশ হয়নি, যে সেই বিল পাশ না হওয়ার পরই ভারতীয় জনতা পার্টির যে মূল যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য কি তবে বেরিয়ে এলো? এবং মন কি বাতের যে অনুষ্ঠান আমরা দেখলাম, যেখানে পাদমস্তক তারা বিরোধী দলগুলিকে মূলত যেভাবে সমালোচনা করেছে, যেভাবে কাঠগড়ায় দাঁড়িয়েছে, এবং অবশ্যই 2026-এর যে দুটি রাজ্য এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচন বাকি রয়েছে, অর্থাৎ তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ, তার আগে যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলোধনা তাদের করলো, সেখানে কি একটা বিশেষ উদ্দেশ্য ছিল না বিজেপির? আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনাদের মতামত কিন্তু আমি জানতে চাইছি, যে আপনারা এর প্রেক্ষিতে ঠিক কি মনে করেন। তবে আমি আপনাদের কাছে যে তথ্য দিয়েছি, মূলত রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটা বিশ্লেষণ করছেন, সেই বিশ্লেষণ অনুযায়ী আপনাদের কাছে এই তথ্য রেখেছে। শুধুমাত্র বিশ্লেষণ নয়, তার পাশাপাশি কিন্তু তথ্য আপনাদের কাছে রেখেছি, যাতে আমি কিন্তু তথ্য আপনাদের সামনে পেশ করছি। অবশ্যই বিচার করার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা কি মনে করছেন জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। অবশ্যই আলোচনা শেষ করব, তবে তার আগে আপনাদের কাছে আরো একবার অনুরোধ জানাবো, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, স্বর্ণালী স্পিক্সকে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। পাশাপাশি বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। অবশ্যই আরো একটি কথা বলি, মহিলা সংরক্ষণ সংশোধনী বিল যদি পাশ হতো, সেখানে মহিলাদের থেকে আনন্দিত কিন্তু আর কেউ বেশি হতো না। অবশ্যই আমিও সেক্ষেত্রে একজন মহিলা হিসেবে অত্যন্ত আনন্দিত বোধ করতাম। তবে সেখানেই আনন্দিত বোধ করতাম যখন আমি এর বাস্তবায়ন দেখতাম, তার আগে কিন্তু নয়। কারণ রাজনৈতিক দলগুলি তারা যেভাবে যে কথা বলে, এবং তার পরবর্তীতে তাদের সেই কাজের যে প্রতিফলন দেখা যায়, সেই প্রতিফলন কিন্তু রীতিমতো হতাশ করে সবসময় সাধারণ মানুষকে, সেটা যেই দলই হোক না কেন। আজ এ পর্যন্তই। শুভ